সকাল সকাল আম্মুর বকানি খেয়ে ঘুম থেকে উঠতে হলো। এটা অবশ্য নিত্য নতুন ব্যাপার না, প্রতিদিন আম্মুর বকানি খেয়েই ঘুম থেকে উঠতে হয়। বিছানার উপর বসে ঘুমের জন্য দোল খাচ্ছি। তোকে উঠতে বললাম না? উঠলাম তো। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। এই শোনেন, আপনি কি কখনো ভালো করে কথা বলতে পারেন না? সব সময় ধমকের উপরে রাখেন কেন? আমি এমনি, তুই ফ্রেশ হতে যা। আপনি যান, আমি যাচ্ছি। তোকে আমি আরে আরে, রাগ করছো কেন? যাচ্ছি তো। আর কোনো কথা না বলে বাথরুমে চলে এলাম। প্রতিদিন বকা খাওয়ার রুটিন তৈরি হয়েছে, ভালো লাগে না। বাথরুম থেকে বের হয়ে রুমে এসে ড্রেস পরতে লাগলাম। ও, আপনাদেরকে তো পরিচয় দেওয়া হয়নি। ঠিক আছে, এখন দিচ্ছি। আমি আবির হাসান নিলয়, আব্বু আম্মুর দ্বিতীয় বা ছোট ছেলে। বড় একটা ভাই আছে, কিন্তু আব্বু আম্মুর কাছে ছিল, কারণ এখন ওনারা তাকে সন্তান হিসেবে মানতে নারাজ। আজ থেকে 2 বছর আগে আব্বু আম্মু ভাইয়াকে বাসা থেকে তাড়িয়ে দেয়। কেন তাড়িয়ে দিয়েছে আস্তে আস্তে জানতে পারবেন। ড্রেস পরে নিচে আসতেই দেখলাম আব্বু বসে খবরের কাগজ পড়ছে। আম্মুকে রাগানোর হেব্বি প্ল্যান করে আব্বুর কাছে গিয়ে বসলাম। কেমন আছো আব্বু? তুই কি আমাকে বলছিস? তো তুমি ছাড়া এখানে কে আছে? কখনো তো জানতে চাস না, তাই অবাক না হয়ে পারলাম না। আম্মু টেবিলে খাবার দিচ্ছিল, এখন তো জানতে চেয়েছি। ভালো। তোর লেখাপড়ার কি খবর? চলছে ভালোই। আব্বু কিছু টাকা লাগতো। তোরা তো টাকা লাগবে কেন? বন্ধুদের সাথে ঘুরতে হলে তো লাগবেই। তোকে আর একটা টাকাও দিব না। আব্বু, তুমি এই মহিলাটাকে কেন বিয়ে করেছিলা? পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছিল? যখনই দেখি তখনই বকা, ঝাড়িয়া ধমকের উপরে রাখে। যদিও আম্মু একদম এমন না। কি করব, তোর দাদু গলায় ঝুলিয়ে দিছে। বাবা ছেলে ভালোই দুর্নাম করছো। করো করো, একদিন ঠিকই বুঝবে। শোনো, এই বয়সে ছেলেরা একটু টাকা খরচ করবে, এটাই সে স্বাভাবিক, তাই না? যা ইচ্ছা করো, আমার কি। খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে মোটরসাইকেলে উঠবো এমন সময় জয়ের কল আসলো। শালা হারামজাদা কল দেওয়ার সময় পেল না। হ্যাঁ বল। তুই কোথায়? রওনা দিব এখন। গাড়ি নিয়ে আসিস আজ। কেন? কলেজ শেষ করে নানুর বাসায় যাব। তো গাড়ি আনার কি আছে? 4 জন কি এক মোটর সাইকেলে যাওয়া যাবে? রাফির মোটরসাইকেল ঠিক হয়নি। না। ঠিক আছে, এখন রাখছি। মোটরসাইকেল আর না উঠে রহিম চাচার কাছ থেকে চাবি নিয়ে একটা গাড়ি নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। বন্ধু আছে অনেক, কিন্তু কলিজার বন্ধু আমরা 4 জন। আমি, জয়, রাহুল, রাফি। গত পরশু রাতে বাসায় আসার পথে রাফির মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়। নেশাগ্রস্ত ছিলাম তো সবাই, তাই এখনো ঠিক হয়নি। আর আমরা সবাই এবার অনার্স 3য় বর্ষের স্টুডেন্টস। কথা বলতে বলতে কলেজ চলে এসেছি। গাড়িটাকে পার্ক করে চলে গেলাম আড্ডার স্থান জামরুল গাছের নিচে। আগে থেকেই সবাই ছিল। এই নে তোর লেটার। কে দিল আজ? মায়া, কোন মায়া? অনার্স প্রথম বর্ষের। তোর কাছেই রেখে দে। শালা তোর জন্য আমাদের কোনো মেয়ের সাথে প্রেম হচ্ছে না। আমি আবার কি করলাম? কি করছিস মানে? কোনো মেয়ে তো সাহস করে লাভ লেটার তোকে দেয় না, আমাদের হাত দিয়ে তোর কাছে দেওয়া হয়। কিন্তু আমাদের যাদের ভালো লাগে তাদের ভালোবাসার কথা বললে তোর ওই লাভ লেটারের কথা বলে। কত করে বুঝেছি ওই সব লেটার আমাদের না, নিলয়ের, কিন্তু একটাও বোঝে না। আহারে, জীবনটা বেদনার। চুপ থাক তুই। তুই কেন প্রেম করিস না? আব্বু আম্মুকে হারাতে চাই না। আবার সেই একই উত্তর? চল ক্লাসে যাই। হ্যাঁ চল। ক্লাসে আসবো এমন সময় তানিয়ার সাথে দেখা। 1 নম্বরের বজ্জাত মেয়ে, কলেজের ছেলেদের উপর র্যাকিং চালায়। ওর একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মাধ্যমে র্যাক করে। বাবা কলেজের প্রিন্সিপাল, তাই ভয়ে কেউ কিছু বলে না। যদিও আমাদের কাউকে এখনো কিছু বলেনি, তবে কলেজে আমার যদি একটাও শত্রু থেকে থাকে সেটা হলো তানিয়া। কিরে গাঁজাখুরি দল, কেমন আছিস? একদম ভালো ময়দা সুন্দরী। ওই, তুই আমাকে ময়দা সুন্দরী বললি কেন? তুই আমাদের গাঁজাখোর বললি কেন? তোর ভাই যেমন গুন্ডা ছিল ঠিক তেমন হয়েছিস। দুইজনের কেউই মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না।
ও, এখন আমার ভাই না? তোর বোন যে অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে বিয়ে করলো সেটা কিছু না। আগে নিজের বোনের সম্পর্কে সচেতন হ, বুঝলি? কুত্তা ছেলে। কুত্তা সেমরি, ভাগ এখান থেকে, না হলে আবার দিব। তানিয়া রাগ দেখিয়ে চলে গেল। মেয়ে হয়ে ছেলেদের মারার শখ আজ বের করে দিলাম। একটার পরিবর্তে 2টা থাপ্পড়। আহ, কি শান্তি! এসব ভাবতে ভাবতে ক্লাসে চলে এলাম। এটা কি তুই ঠিক করলি? ভুল করলাম কোথায়? এমনিতেই তোদের পরিবারের সাথে ওদের আগে থেকে ঝামেলা, এখন যদি তানিয়া গিয়ে ওর আব্বুকে বলে দেয়, তো এখন যদি তোকে পানিশমেন্ট দেয়? ওর বাবা কেন? ওর বাবার বাবা আসলেও আমার একটাও চুল ছিঁড়তে পারবে না। বন্ধুদের সাথে কথা বলতে বলতে রুমে ম্যাম আসলো। কিছু সময় ক্লাস চলার পর, নিলয়, জি ম্যাম বলেন। তোমার গালিতে কিসের দাগ? আসলে ম্যাম, একটা বজ্জাত মেয়ের থেকে থাপ্পড় খেয়েছি। তানিয়া ক্লাসমেট ওকে শুনিয়ে বললাম। কথা শেষ হতে না হতেই সবাই হাসা ধরলো। তুমি মেয়ের হাতে থাপ্পড় খেয়েছো, কিছু বলবে না তুমি? শোধ করার পরেও একটা ফ্রি দিয়েছি। তানিয়ার দিকে লক্ষ্য করলাম, প্রচুর রেগে গেছে। আমার দিকে অগ্নি দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকার পর অন্যদিকে ফিরল। সবগুলো ক্লাস করে বাইরে আসতে জুনায়েদ, আমার এক বেদ জুনিয়র, বলল, নিলয় ভাই, হ্যাঁ বলো। আপনাকে প্রিন্সিপাল স্যার ডেকেছেন। ঠিক আছে। জুনায়েদ চলে যাওয়ার পর আমরা প্রিন্সিপাল স্যারের রুমের দিকে যেতে লাগলাম। তোকে আগেই বলেছিলাম কিছু একটা হবে। আমি শিওর ওই তানিয়া সব করেছে। ওই, তোরা চুপ থাক। প্রিন্সিপাল স্যারের রুমে আসলাম। স্যার, আসবো? হ্যাঁ আসো। বলুন স্যার। দেখলাম তানিয়া আছে। তুমি তানিয়ার গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পেয়েছো? আপনার মেয়ে আমার গায়ে হাত তোলার সাহস কোথায় পেয়েছে? আপনার মেয়ে কলেজের সকল ছাত্রদের উপর র্যাগ করে। সবাই আপনার ভয়ে ওকে কিছু বলতে সাহস পায় না, কিন্তু আমি আপনার এই বজ্জাত মেয়েকে কিংবা আপনাকে কাউকে ভয় পাই না। তাই থাপ্পড়ের জবাব থাপ্পড় দিয়ে শোধ করেছি। বেয়াদবের মতো একদম কথা বলবো না। আমি বেয়াদবের মতো কথা বলছি না। এখন যদি আপনার সাথে আব্বুর আগের সম্পর্ক থাকতো তাহলে আপনি কখনো আমাকে এভাবে কথা শোনাতে পারতেন না। আপনার কাছে আমি বেয়াদব কারণ আপনার পরিবারের সাথে আমার পরিবারের শত্রুতা। তাই অন্যান্য স্যার ম্যামদের জিজ্ঞাসা করেন আমাদের দুজনের ব্যাপারে, জানতে পারবেন আমি নাকি আপনার মেয়ে বেয়াদব। ভালো থাকবেন বলে স্যারের রুম থেকে বেরিয়ে আসলাম। কি বললো রে? যেটা বলার কথা সেটা বাদ দে, সেসব কথা। হ্যাঁ চল। তারপর সবাই মিলে গাড়িতে উঠলাম। উদ্দেশ্য জয়ের মামার বাসা। আজ ওর মামাতো বোনের বার্থডে। জয় না গেলে ওর মামাতো বোন কেক কাটবে না, আর জয় আমাদের ছাড়া যাবে না। তাই সবাই মিলে যাচ্ছি। অনেকক্ষণ ড্রাইভ করার পর গ্রামে চলে আসলাম। জয়ের মামার বাসা আর ছোট চাচ্চুর বাসা পাশাপাশি গ্রামে। ইচ্ছে করছে একটু ঘুরে আসি, কিন্তু পিচ্চিটার অত্যাচার একদম ভালো লাগে না। সব সময় বায়না ধরে আমাকে, একদম বরের মতো কাজ করায়। ওকে নিয়ে ঘুরতে হবে, চিপস খেতে হবে, ছাদে গিয়ে গল্প করতে হবে, ইত্যাদি ইত্যাদি, যেসব আমার একদম সহ্য হয় না। বাসার ভিতরে আসার পর হাত মুখ ধুয়ে সবাই মিলে একটা রুমে গেলাম। কয়েকটা মেয়ে রুমে এসে খাবার বেড়ে দিতে লাগলো। বুঝলাম না, আমার বন্ধুদের যারা খাবার দিচ্ছে তাদের সবার মুখ দেখা যাচ্ছে, শুধুমাত্র আমাকে যে খাবার বেড়ে দিচ্ছে তার ছাড়া, কারণ তার মুখ ঢেকে রাখা। তবে চোখে কেমন একটা মায়া আছে। টানা টানা চোখ দেখি মনের মধ্যে ভালোবাসার বাতাস বয়ে গেল। কিছু বলতে যাব তার আগেই মেয়েটা চলে গেল। খাবার শেষ করে বিছানায় শুয়ে শুয়ে ওই মেয়েটার কথাই ভাবছি। কে হতে পারে? মেয়েটা কি জাদু জানে? হয়তো জানে, না হলে আমার মন চুরি করে যেত না। কি ভাবছিস এমন করে? ওই মেয়েটার কথা। কোন মেয়ে? আমাকে খাবার বেড়ে দিল। তুই মুখ দেখলি কি করে? মুখটা দেখতে পারিনি, তবে ওর চোখ দেখেছি। ভাই বিশ্বাস কর, এত মায়া ওই মেয়েটার চোখে। জয়, তুই ওই মেয়েটাকে কি চিনিস? আমি কি করে চিনবো? তোর মামার বাসায় তুই চিনিস না? না, তবে এগুলো সবই রিয়ার বান্ধবী। ও শোন, আমরা ঘুরতে বের হব, তুই যাবি? না, তোরা যা। তুই থেকে কি করবি? ঘুমাবো। ঠিক আছে। ওরা সবাই চলে যাওয়ার পর ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম মুখ ঢেকে রাখা মেয়েটা বাইরে বসে আছে। আমি তাকাতেই চলে গেল। হয়তো আমার দিকেই তাকিয়েছিল, কারণ আমি তাকানোর সাথে সাথে মাথা নিচু করে উঠে চলে গেল। কেক কাটার সময় সবাই কেক কাটার জন্য রিয়ার পাশে দাঁড়িয়ে আছে, সাথে মুখ ঢেকে রাখা মেয়েটাও রয়েছে। মনে হচ্ছে রিয়ার বান্ধবী। হঠাৎ মনে হলো এই মেয়েটা যদি রিয়ার ফ্রেন্ড হয় তাহলে নিশ্চয়ই ওকে কেক খাওয়াতে যাবে, আর তখন তো খুলতেই হবে।
মেয়েটার দিকে অনেক মনোযোগ দিয়ে তাকিয়ে আছি। এমন চোখ কোথাও দেখেছি বলে মনে হয় না। রিয়া কেক কাটার পর প্রথমে তার বাবা মাকে খাইয়ে দিল। তারপর রিয়া ওই মুখ ঢেকে রাখা মেয়েটার সাথে কিছু একটা কথা বলে জয় এবং তার সকল বান্ধবীদের খাইয়ে দিল। কিন্তু অবাক করার বিষয় হলো শুধুমাত্র ওই মেয়েটাকেই খাইয়ে দিল না। দূর, কপালটাই খারাপ। অনুষ্ঠান মোটামুটি শেষ। আমার আবার বাসায় যেতে হবে, না হলে আম্মু ইচ্ছে মতো পিটাবে। জয়, হ্যাঁ বল। রিয়াকে ডেকে দে তো। ভাই তোর পায়ে ধরি, ওর সাথে প্রেম করিস না। আমি সে ছোট থেকে ওকে ভালোবাসি। শালা লাথি দিব তোকে। আমি কি বলছি ওর সাথে আমি প্রেম করব? তাহলে তুই আগে ডেকে দে। দাঁড়া। জয় রিয়াকে গিয়ে ডেকে আনলো। মুখ ডেকে রাখা মেয়েটা কি তোমার ফ্রেন্ড? জি ভাইয়া, কেন? ওর চেহারা লুকিয়ে রাখছে কেন? সেটাও নিজেই ভালো বলতে পারবে। ওকে কি আমি দেখতে পারবো? না ভাইয়া, ওর চেহারা কাউকে দেখায়নি। ওর নাম বা পরিচয়? সেটাও বারণ করেছে। আচ্ছা ভাইয়া, আমি এখন আসি। আর কোনো কথা না বাড়িয়ে রিয়া চলে গেল। প্রচুর রাগ হচ্ছিল রিয়ার উপর। সামান্য একটু নাম আর পরিচয় জানতে চাইলাম, সেটাও বলল না। বাসা থেকে বের হয়ে আসতে লাগলাম। কিরে কই যাস? বাসায়। খেয়ে যাই সবাই। তোরা খেয়ে আসিস, আমি গেলাম। বাই। নিলয় প্লিজ রাগ করিস না, এখন চলে গেলে সবাই অন্য কিছু ভাববে। যার যেটা ভাবার বিষয় ভাবতে দে, আমার তাতে আমার কি? তোরা আসলে আয়, না আসলে থাক, আমি একাই চলে যেতে পারবো। আমরা থেকে কি করব? আমরাও যাব। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? আমি সবাইকে বলে আসি। তোর বলা লাগবে না, তুই বরং এখানে থাক। চল শালা। জয়কে টানতে টানতে নিয়ে আসলো। গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। অনেকক্ষণ চলার পর ওদের সবাইকে বাসায় নামিয়ে দেওয়ার পর আমিও বাসায় চলে আসলাম। চুপি চুপি বাসার মধ্যে ঢুকলাম। যদি আম্মু জানে এত রাত করে বাসায় আসছি, কপালে একদম শনি ধরাই দিবে। কোথায় ছিলি? হঠাৎ করে এমন কথা শোনার পর ভয় পেয়ে দাঁড়িয়ে গেলাম। না জানি এখন কি হবে। আমি তোকে জিজ্ঞেস করেছি আসলে আম্মু কোথায় গিয়েছিলি তুই? ধমক দিয়ে বলল জয়ের মামার বাসায়। কেন? ওর মামা তো বোনের বার্থডেতে। কখনো বার্থডে পার্টিতে যাসনি আর মেয়েদের বার্থডেতে কোনো ছেলে বন্ধুরা নেই? শুরু করলো বকা দেওয়া। আম্মুর বকা দেওয়া শুনে আব্বু রুমের বাইরে এলো। ওকে বকছো কেন? শুধুমাত্র তোমার জন্য ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। যেটা ছিল সেটা তো মুখে চুনকালি মাখিয়ে চলে গেছে, এখন আবার এটা শুরু করেছে। আম্মু আর কিছু না বলে রুমে চলে গেল। তোর অনেক কষ্ট হয় তাই না? একদম না। আর যাও গিয়ে আম্মুর মাথা ঠান্ডা করো, আমার ক্ষুধা লাগছে। হুম। টেবিলে আগে থেকে খাবার রাখা ছিল, সেগুলো খেয়ে রুমে আসলাম। আমার কি দোষ? ভাইয়ার জন্য কেন আমাকে এসব শুনতে হবে? নিজেকে সুন্দরভাবে তুলে ধরতেই পারি না। সব সময় আম্মুর এমন কথা অনেক খারাপ লাগে। কিন্তু আম্মু আগে একদম এমন ছিল না, বন্ধুদের মতো আচরণ করত। তবে এখন আর বন্ধু নেই। আমি জানি আম্মু আমাকে ভাইয়ার মতো হারাতে চায় না, তাই সব সময় আমাকে শাসন করে। হ্যাঁ, ভাইয়াকে বাসা থেকে বের করেছিল ঠিকই, কিন্তু তাদের মনে এখনো ভাইয়া আছে। ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে গেলাম, যেন আম্মুর ঝাড়ি শুনতে না হয়। পরের দিন অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। অনেক সকালে ঘুম থেকে ওঠার কারণে ফোন নিয়ে ছাদে গেলাম। গতকাল মেয়েটার একটা ছবি তুলেছিলাম, সেটাই ভালো করে দেখতে লাগলাম। হঠাৎ আম্মুর ফোন থেকে কল আসলো। কোথায় তুই? ছাদে। কেন? নিচে আয়। ঠিক আছে, আসছি। নিচে এসে ছাদে কি করছিলি? সকাল সকাল ঘুম ভাঙার কারণে ছাদে গিয়ে মনটাকে ফ্রেশ করেছিলাম। ভালোই কথা বলতে শিখেছিস। তোমার থেকে শিখেছিলাম। থাক, পাম দেওয়া লাগবে না। তোর এক্সাম কবে থেকে শুরু? এই তো সামনের 25 তারিখ থেকে। কেন? জান্নাতের বিয়ে, তাই যেতে হবে। কি? ওই পিচিটাকে কে বিয়ে করবে? তোর ভাবতে হবে না, আমাদের মেয়েকে বিয়ে করার জন্য কত ছেলে লাইন ধরে আছে। বাবা আইসে সুনাম করতে। চুপচাপ খেয়ে দে, কলেজে যা। নাস্তা করার পর কলেজে চলে আসলাম, কিন্তু কলেজে আসতেই মাথা গরম হয়ে গেল। কলেজে আসতেই দেখতে পেলাম প্রিয়ার সাথে তানিয়া এবং তানিয়ার কিছু ফ্রেন্ডস রেগে কথা বলছে। দূর থেকে শোনা যাচ্ছে না, কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে। রাহুলরা কোথায়? আর প্রিয়া তো সেরকম মেয়ে না যে ওদের সাথে ঝামেলা করতে যাবে। দাঁড়িয়ে না থেকে প্রিয়ার কাছে গেলাম। প্রিয়া, কি হয়েছে? কি হলো? কথা বলছিস না কেন? তানিয়া আর ওর ফ্রেন্ড আমাকে আজে বাজে কথা শোনাচ্ছে। কি বলেছে তাই বল। আমি নাকি তোদের সাথে নষ্টামি করে বেড়াই।
তোদের সাথে আমি ডিং করি। এমন কথা শুনে মেজাজ একদম বিগড়ে গেল। প্রিয়া, তুই ওকে এখন থাপ্পড় দে। ওই ফকিন্নি আমাকে থাপ্পড় দিবে? হ্যাঁ দিবে। প্রিয়া, মার ওকে। নিলয়, চল এখান থেকে। তোকে যেটা বললাম সেটা কর। আমি পারবো না। আমি তানিয়াকে মারলাম। কুত্তার বাচ্চা, তুই আমাকে মারলি কেন? প্রথমে মারলাম প্রিয়াকে বাজে কথা বলার জন্য, আর এখন মারছি আমাকে গালি দেওয়ার জন্য। তোর এত বড় সাহস! আমাকে মারার জন্য হাত তুলতেই ওর হাত ধরলাম। এত রাগ ভালো না, যা ভাগ এখান থেকে। আমার কথায় আর কোনো প্রতিবাদ না করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। তানিয়াদের গ্রুপ চলে যাওয়ার পর দুজনে পাশাপাশি বসলাম। তুই আজ একা কেন? ওদের কল দিয়েছিলাম কিন্তু ধরছে না, তাই এখানে একা একা বসেছিলাম। কিন্তু আজ তো ক্লাসের শেষ দিন। সেটার জন্যই বারবার কল দিচ্ছিলাম। ওই তো এসে গেছে। কিরে, আজ এত দেরি হলো কেন? ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। চল ক্লাসে চল। সবাই মিলে ক্লাস করার পর যার যার বাসায় চলে যেতে লাগলাম। বাসায় এসে ফ্রেশ হওয়ার পর হালকা কিছু খেয়ে পড়তে বসলাম। পরশু থেকে এক্সাম, এখন যদি না পড়ি নিশ্চিত থার্ড হব। আর হ্যাঁ, ক্লাসে ফার্স্ট গার্ল হলো প্রিয়া, সেকেন্ড আমি, আর থার্ড তানিয়া। যদিও প্রতিবার আমার আর তানিয়া রেজাল্ট খুব ক্লোজ আছে, কিন্তু প্রিয়ার সাথে আমরা পারি না। প্রিয়ার পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না, তাই কলেজের বেশিরভাগ মেয়ে ওর সাথে ভালো করে কথা বলে না, যেটার প্রমাণ আজ পেলেন। দেখতে দেখতে এক্সাম চলে আসলো। খুব ভালোভাবেই সবগুলো পরীক্ষা শেষ করলাম। এখন আর কোনো চিন্তা নেই, শুধু খাওয়া, ঘুম আর সবাই মিলে ঘুরে বেড়ানো। ভাইয়ার সাথেও এই কয়েকদিন কথা হয়নি। আপনারা ভাবছেন কেন ভাইয়াকে বাসা থেকে চলে যেতে হলো, সবই জানতে পারবেন। একটু ধৈর্য ধরুন। ইমো অন করে ভাইয়াকে কল দিলাম, কয়েকবার কোনো রেসপন্স পেলাম না, আবার দিতেই রিসিভ করলো। কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আছি ভালো। এক্সাম কেমন হলো তোর? এই তো ভালো। ভাবি আর আভা কোথায়? আবা ঘুমিয়ে গেছে আর তোর ভাবি বাথরুমে গেছে। আব্বু আম্মু কেমন আছে রে? যেমনটা দেখে গেছিস, তুই চলে যাওয়ার পর থেকে আগের মতো ফ্রি ভাবে বেশি চলতে পারি না। প্রায় সবগুলো মেয়ে ফ্রেন্ডের সাথেই কথা বলা বন্ধ হয়েছে, শুধুমাত্র প্রিয়া ছাড়া। কিন্তু কিছুদিন আগে বার্থডেতে গেছিলাম, কিন্তু বাসায় আসতেই আম্মুর বকা শুনতে হলো। তোর অনেক কষ্ট হচ্ছে তাই না? আগে হতো, কিন্তু এখন আর হয় না। অভ্যাস হয়ে গেছে বকা শুনে। ভাইয়ার সাথে আরো কিছু সময় কথা বলে ছাদে চলে এলাম। রাতে খাবার টেবিলে বসে ফোন টিপছিলাম, এমন সময় আম্মুর ঝাড়ি খেতে হলো। সবসময় ফোন নিয়ে কি করিস? তেমন কিছু না, ফোন রেখে দিলাম। কাল সকালে আমরা তোর চাচুর বাসে যাচ্ছি, সবকিছু গুছিয়ে রাখিস। আমি 2-1 দিন পর যাই। এত কথা শুনতে চাইনি। আহা, তুমি সবসময় ওকে কথা শুনে কেন? কি করেছে নিলয়? আব্বু, বলতে দাও আম্মুকে। আম্মু যা ইচ্ছে সেটা বলতে লাগলো। আমি সেদিকে কান্না দিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কয়েকটা ড্রেস প্যাক করে ঘুমিয়ে গেলাম। পরের দিন নাস্তা করার পর রেডি হয়ে নিচে আসলাম। নিলয়, তোর রহিম থেকে ডেকে দিত। ঠিক আছে। বাইরে থেকে চাচাকে ডেকে আনলাম। জি স্যার, বললেন। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমাকে স্যার আর আপনি করে বলবে না। তুমি আমার থেকে বড় রহিম ভাই। কিন্তু সাহেব। আর কোনো কথা না, এই নাও তোমার বেতন। কিন্তু এখনো তো মাস হয়নি। আমরা আজ ছোটর বাসে যাচ্ছি, আসতে কিছুদিন লাগবে, তাই তোমাকে দিয়ে গেলাম। আচ্ছা। শুধুমাত্র 3 জন রওনা দিলাম। খুব খারাপ লাগছে। যদি ভাইয়া জান্নাতের বিয়েতে থাকতো তাহলে 2 ভাই মিলে অনেক আনন্দ করতাম। আব্বু, জান্নাতের বিয়ে কার সাথে? জেনে তুই কি করবি? যতই হোক ছোট বোন, জানতেই পারি। নাম হলো? বিয়ের দিন জানতে পারবি। ও, ছেলের বাসা কি করে? পড়াশোনা করে। তাহলে ওকে খাওয়াবে কি? বাবা মায়ের একমাত্র সন্তান, আর ছেলের বাবার বিজনেস আছে। বাসা কোথায়? শহরেই। ও, কথা বলতে বলতে চাচ্চুর বাসায় চলে এলাম। আমরা আসার সাথে সাথে ভেতর থেকে সবাই দৌড়ে বাইরে আসলো। কেমন আছো ভাই? এই তো ভালো, তোরা সবাই কেমন আছিস? হ্যাঁ ভালো। আসতে কোনো সমস্যা হয়নি তো? না,
সবাই মিলে আব্বু আম্মুকে নিয়ে যেতে লাগলো। থু, শালার একটা মানুষও নাই আমাকে ভিতরে নিয়ে আসার জন্য। জীবনটাই বেদনা রে। একদম সবার পিছু পিছু বাসার ভিতরে ঢুকলাম। সবাই মিলে আব্বু আম্মুর সাথে টুকটাক কথা বলছে। বলাটাই স্বাভাবিক, এতদিন পর দু ভাই একসাথে বসে আছে, কথা তো হবেই। ওদের কিছু না বলে উপরের রুমে চলে এলাম। আমার জন্য একটা রুম ঠিক করা আছে। যখনই চাচুদের বাসায় আসি ঠিক এই রুমটাতেই আমি থাকি। রুমে ঢুকেই অবাক হয়ে গেলাম। পুরো রুমটা সাজানো গোছানো, কিন্তু তা থেকেও অবাক হলাম রুমের মধ্যে মেয়েদের ব্যবহারকৃত জিনিসপত্র দেখে। বিছানার দিকে লক্ষ্য করতে দেখলাম পিচ্চিটা শুয়ে শুয়ে ফোনে কিছু একটা দেখছে। ওই পিচ্চি, তুই এই রুমে কেন? হঠাৎ করে কথা শুনে প্রথমে অনেকটা ভয় পেয়ে যায়, কিন্তু একটু পরেই স্বাভাবিক হয়ে আমাকে ছুঁয়ে নেয়। তুই আমাকে ছুঁয়ে নিলি কেন? ভয় পেয়েছিলাম তাই। কিন্তু তুই এই রুমে কেন? আমার রুম আমি থাকবো না তো কে থাকবে? তোর রুম মানে? গত 1 বছর আপনি একবারের জন্য আসেননি, তাই রুমটা আমি নিয়ে নিছি। তোর সবকিছু নিয়ে রুম থেকে বের হ। বের হতে হবে কেন? কারণ এই রুমে আমি থাকবো। তাহলে আমি অন্য রুমে যা। ঠিক আছে, কিন্তু এসব জিনিস এখানেই থাক। আমার যেটার দরকার হবে সেটা নিয়ে যাব। ওকে। আরেকটা কথা, তোর সব কথা পরে শুনবো, এখন তুই যা, আমি ফ্রেশ হব। কিন্তু তুই যাবি না তাই তো? যাচ্ছি যাচ্ছি। পিচিটা চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখতে পেলাম জান্নাত রুমে বসে আছে। বসে আছে তো আছেই, একদম আমার দিকে তাকিয়ে। ওই পিচ্চি, তুই এখানে কেন? আমাকে বারবার পিচ্চি বলেন কেন? তো কি বলবো? নাম নিয়ে বলবেন। আর তাছাড়া আমি এবার এসএসসি এক্সাম দিছি। আইসে বড় হতে, যা এখান থেকে। জান্নাত চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। চাচুর বাসায় আসার পর থেকেই ওই মেয়েটার কথা মনে পড়ছে। নাম ঠিকানা কিছুই জানি না। ছাদে বসে বসে মেয়েটার ছবি দেখছি, হঠাৎ জান্নাত এলো। তুই এখানে? এমনি। তোর বিয়ে কার সাথে রে? আপনার সাথে। চল তাহলে এখনই বিয়ে করে ফেলি। মজা করছেন? তাছাড়া কি করব? এসব বাদ দেন। তুই একটা সাহায্য করতে পারবি? কি বলেন? আমার একটা মেয়েকে ভালো লেগেছে, কিন্তু মেয়েটাকে কি তার পরিচয় কিছু জানি না, এমনকি তাকে ভালো করে আমি দেখিও নাই। কথাগুলো শেষ করতেই জান্নাত কয়েক পা পিছু হেঁটে গেল। অনেকটা করুণভাবে তাকিয়ে আছে। বুঝলাম না কি এমন কথা বললাম যে এভাবে তাকিয়ে থাকতে হবে। কি হলো, এমন ভাবে তাকিয়ে আছিস কেন? কিছু না। দাঁড়া, তোকে আমি ওই মেয়েটার ছবি দেখাই। ফোন থেকে ছবিটা বের করে জান্নাতকে দেখালাম। এই মেয়েটাই। এর তো চেহারায় দেখা যায় না। সেটাই তো সমস্যা। তাহলে খুঁজবো কি করে? তুই রিয়াকে চিনিস? কোন রিয়া? পাশের গ্রামের, ওর বাবা রফিক। চিনি, আমার বান্ধবী, একসাথেই পড়াশোনা করি। ওর বার্থডেতে আমি এই মেয়েটাকে দেখেছিলাম। এটা তাহলে মাওয়া হবে। তুই জানলি কি করে? রিয়ার বার্থডের পিক আছে আমার কাছে, আর সেখানে শুধুমাত্র মাওয়ার চেহারা দেখা যাচ্ছিল না। তুই ওর বিয়েতে গিয়েছিলি? যাইনি, বাট সব জানি। মামা অনেক সুন্দর নাম। তোর ভাবি কি তোর ক্লাসমেট? ভাবি কে? তোর মামা ভাবি? ভাবি। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আমি কি করলাম? আর শুনেন, এখন যদি আমাকে মারেন তাহলে আমি বলবো না মাওয়া কোথায়। কি বলিস বোন? আমি কি তোকে মারতে পারি বল? আগে মনে হচ্ছে মারেন নাই। তখন তো আমি থেমে গেলাম। থামলেন কেন? বনু চল। বোন কে? তুই। একদম বোন বলবেন না। কেন? তুই তো আমার আদরের ছোট বোন। আবার? আচ্ছা বলবো না। আর তোর বিয়ে কবে? 5 দিন পর। ছেলেটা কেমন রে? আপনার মতো স্মার্ট। এখন চল। কোথায়? নিচে যাই। আপনি যান, আমি আসছি। ঠিক আছে, আমি গেলাম। আর কোনো কথা না বলে নিচে চলে আসলাম। সবাই নিচেই বসে আছে। আমাকে দেখে চাচু ডেকে কাছে বসালো। কেমন লাগছে এখানে? কেমন লাগবে আবার? তুই খুশি তো? কিসের জন্য? বিয়ের ব্যাপারে। অবশ্যই খুশি। এটা নিয়ে কথা না বললেই আমি খুশি হব।
ঠিক আছে ভাই। ছোট মা বলল সব কেনাকাটা করার জন্য কবে যাবে, তখন আম্মু বলল পরশু গেলে কেমন হয়? সবাই কথা বলছিল, তাদের মাঝে একটা পুতুলের মতো বসেছিলাম, একটা কথাও বলতে পারছি না। তারপরেও মনে একটু সাহস জুগিয়ে বললাম, চাচু আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, যদি ওদের ইনভাইট করে এখানে আনতে পারতাম তাহলে একটু ভালো হতো। সেটার দরকার নেই। ভাই নীলা যেহেতু বলছে তাহলে আসুক না। তাছাড়া ও একা একা কিভাবে সময় কাটাবে? সেটা নিয়ে আর ভাবতে হবে না। ধুর, শালা জীবনটাই বেদনার। সব বুড়াবুড়ির মাঝে আমি একা কি করব? চাচ্চু তুমি আমার কষ্টটা বুঝলেও আমার হিটলার আব্বু আম্মু বুঝলো না। সেখানে আর এক মুহূর্ত না থেকে ছাদে চলে আসলাম। চাচ্চুর বাসায় আসলে বেশিরভাগ সময় ছাদে থেকে কাটিয়ে দেয়। ছাদের উপর থেকে গ্রামের মনোমুগ্ধকর দৃশ্যপট মনটাকে একদম ভালো করে দেয়। কিন্তু ছাদে আসতেই পুরো থ হয়ে গেলাম। জান্নাত একা একাই নাচ করছে, এখনো আমাকে দেখেনি। জানি মেয়েটার মাথার তার কাটা, কিন্তু এখন মনে হচ্ছে একদম পাগল হয়ে গেছে। ধমক দিয়ে জান্নাতকে বললাম, ওই তুই এভাবে নাচ করছিস কেন? আমার কথা শুনতেই জান্নাত থেমে গেল। নাচ করে ক্লান্ত হয়ে গেছে, তাই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পাগল হয়ে গেছিস? না, পাগলি হয়ে গেছি। এখন তুই নিচে যা। কেন? মন মেজাজ ভালো নেই। কেউ কিছু বলছে? শুধু নামটা বলেন, তারপর আমি দেখাচ্ছি। তোর এমন ডায়লগ শোনার টাইম নাই। সত্যি বলছি, শুধু নাম বলেন। তোর বড় আব্বু। বড় আব্বু মানে আপনার আব্বু? তাহলে আপনার কাছে ক্ষমা চাই, আমি বড় আব্বুকে কিছু বলতে পারবো না। খুব তো বলছিলি, এখন কি হলো? আমি কি জানতাম বড় আব্বু? তুই এখন যা। ঠিক আছে। আর কোনো কথা না বলে জান্নাত চলে যেতে লাগলো। ভাইয়ার কথা মনে পড়ে গেল। আপনারা ভাবছেন আমার আম্মুই সব থেকে বদমেজাজি, কিন্তু না, আম্মু একদম বদমেজাজি না। তিনি আমাকে হারাতে চায় না। নিজের একটা সন্তান হারিয়েছে, তাই নতুন করে আর আমাকে হারাতে চায় না। এজন্য সবসময় আমাকে শাসন করে। ভাইয়াকে বাসা থেকে বের করে দিয়েছিল আব্বু। আব্বুর কাছে তার জেদ এবং রাগটাই বড়। তিনি যেটা সিদ্ধান্ত নিবেন সেটাই সবার মেনে নিতে হবে, কিন্তু তাই বলে সব কথায় আব্বু রাগ করবে সেরকম না। জানি না ভাইয়াকে কখনো মেনে নিবে কিনা। ফোনটা বের করে কল দিব ভাবছি, হঠাৎ কারো কথায় পিছনে ঘুরলাম। কাকে কল দেওয়া হচ্ছে? তুই এখনো যাসনি? গেলে কি এখানে দাঁড়িয়ে থাকতাম? তোকে আমি। আর কিছু বলার আগে জান্নাত দৌড়ে নিচে নেমে গেল। শুধুমাত্র ওর বাচ্চা বাচ্চা স্বভাবটাই আমার কাছে ভালো লাগে না। ভাইয়াকে আর কল দিলাম না। ছাদে আরো কিছু সময় থেকে নিচে চলে আসলাম। সবার সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন বিকেল হতেই জান্নাতে ডুবে গেলাম। জান্নাত চল। কোথায়? মাওয়াকে খুঁজতে। আমি আপনাকে সাহায্য করব কেন? তুই আমার চাচুর কিউট মেয়ে, তাই। থাক, পাম দেওয়া লাগবে না। চল না প্লিজ। আপনি যান, আমি আসছি। আমি বাইরে অপেক্ষা করছি। ওকে। বাইরে এসে অপেক্ষা করতে লাগলাম। প্রায় 30 মিনিট হয়ে গেল, এখনো কুর্তিটার আসার নামগন্ধ নাই। আবার ভিতরে যাব ঠিক এমন সময় জান্নাত বাসা থেকে বের হয়ে আসলো। এত সময় লাগে রেডি হতে? চলেন এখন। গাড়িতে ওঠ। গাড়ি নিয়ে যাওয়া যাবে না। কেন? রাস্তা ভালো না। তাহলে যাব কি করে? হেঁটে হেঁটে। ঠিক আছে চল। তারপর দুজন মিলে হাঁটতে লাগলাম। জান্নাত একাই পাগলের মতো কথা বলে যাচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও পেটটিটার সাথে হ্যাঁ না উত্তর দিতে হচ্ছে। প্রায় 15 মিনিট হাঁটার পর একটা মেয়ের সাথে আমাদের দেখা হলো। যদিও আমি তাকে চিনি না, কিন্তু জান্নাত ঠিকই চেনে। কি রে জান্নাত, কোথায় যাস? এই তো সামনে। উনি কে? আমার বিএফ। ওর কথা শুনে মন চাইছে ইঁদুর মারার বিষকে মরে যাই। নিজের রাগকে কন্ট্রোল করলাম। দেখেন, ও হচ্ছে তানহা, আর তানহা এটা হচ্ছে আমার বিএফ নিলয়। তানহার সাথে একটু কথা বলার পর ওর থেকে বিদায় নিয়ে আবার হাঁটা ধরলাম। ওই পেতনি, আমি তোর বিএফ লাগি? বিএফই তো। দেখ, আমাকে রাগাবি না। বিএফ এর মানে জানেন? তোকে শেখাতে হবে, আমি জানি না। বিএফ এর মানে বেস্ট ফ্রেন্ড। আমি তোর থেকে পাক্কা 4.5 বছরের বড়। তোর সাথে আমার কিসের বেস্ট ফ্রেন্ড রে? বেশি কথা বললে আমি কিন্তু যাব না। এই না না, আমি তো এমনি এমনি বলছিলাম। চল এখন। আরো কিছু সময় হাঁটার পর একটা বাসার সামনে দুজনে আসলাম। মনের মধ্যে অজানা একটা ভালো লাগা কাজ করতে লাগলো।
এখন মামাকে দেখতে পারবো, এটা থেকে আর কি বা ভালো লাগবে। জান্নাত বাসার দরজাটায় কয়েকবার টোকা দিতেই ভেতর থেকে দরজা খুলে দিল। সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার চোখের দিকে তাকিয়ে সে মায়াটা খুঁজে পাচ্ছি না। ঝুমুর মা কোথায়? ও তো বাসায় নাই। কোথায় গেছে? মামার বাসায় গেছে। আসবে কবে? সেটা জানি না। মামা তোমার কি হয়? আমার ছোট চাচার মেয়ে। ওর নাম্বার দেওয়া যাবে? আসলে জান্নাত ঝুমুরকে থামিয়ে দিয়ে বলল, মা ফোন ব্যবহার করে না। জানলি কি করে? আমার ফ্রেন্ড তাই। উনি কে জান্নাত? ও হচ্ছে। তুই চুপ কর, আমি বলছি। আমি ওর বড় আব্বুর ছেলে নিলয়। আপনাকে বলতে বলছি? না বললে তুই উল্টাপাল্টা সব বলতি। বাসায় চলেন, তারপর দেখাচ্ছি। জান্নাত, ওনাকে নিয়ে ভিতরে আয়। তার দরকার নেই, এখন বাসায় যাব। সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে জান্নাত বাসার দিকে হাঁটা ধরলো। মেয়েটার যে পরিমাণ জেদ আর রাগ, বাসায় যদি আব্বুকে বলে দেয় আমি তো শেষ। না না, এখনই ওকে বোঝাতে হবে, না হলে আমার কপালে শনি ধরাই দিবে। জান্নাত অনেকটা জোরেই হেঁটে চলেছে। দৌড়ে গিয়ে ওর হাত ধরলাম। এত জোরে যাচ্ছিস কেন? হাত ছাড়ুন। ছাড়বো না। আমি কিন্তু চিৎকার দিব। দিলে দিতে পারিস, সমস্যা নেই, কিন্তু প্লিজ বাসায় কিছু উল্টাপাল্টা বলিস না। জান্নাত কিছু বলার আগে দুটো লোক এসে হাজির। কি হয়েছে এখানে? মেয়ে দেখলেই হাত ধরতে ইচ্ছে করে। পাশে থাকা আরেকটা লোক বলল, জান্নাত, কে এটা? আমি জান্নাতের চাচাতো ভাই। রেগে গেছে, তাই বোঝাচ্ছি আপনারা যান। জান্নাত, ছেলেটা কি সত্যি কথা বলছে? না না মানে মিথ্যা বলছিস কেন? যেটা সত্যি সেটা বলছি। আপনি কে? তার মানে তুই ছেলেটাকে চিনিস না? সেটা আপনাদের জানতে হবে না কাকু, আপনারা যেতে পারেন। লোক দুটো জান্নাতের কথা শুনে চলে যেতেই স্বস্তির একটা নিঃশ্বাস ফেললাম। পাগড়িটা যদি কিছু উল্টাপাল্টা বললেই জনগণের হাতে মার খেতে হতো। তারপর দুজন মিলে একসাথে হাঁটতে লাগলাম, আর হাত আগে ছেড়ে দিচ্ছি। তোর মাথায় কি মাঝে মধ্যে ভূত চাপে? এখনো চাপেনি, তবে আপনি আমার কথা না শুনলে চাপবে। তোর আবার কিসের কথা? ঠিক এই কথাটাই আমার সহ্য হয় না। কোন কথা? আমাকে তুই করে বলতে পারবেন না। তুই করে বলবো না তো কি বলবো? তুমি করে বলবে। দেখ, তুই আমার থেকে ছোট, তার উপর তোকে ছোট থেকে তুই করে বলে আসছি। ঠিক আছে, আমি বাসায় আগে যাই, তারপর সব বলে দিব। কি বলবি তুই? বলবো আমার ফ্রেন্ডের মাঝে আপনি আমাকে মেরেছেন। মিথ্যাবাদী একটা। হুম। ওই শোন না। আরে শোন তো। কি? আমি তোর কথায় রাজি। তাহলে তুই করে বলছেন কেন? ঠিক আছে তুমি। এই তো গুড বয়। জান্নাতের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। রাতে একা একা রুমে বসে আছি, তখন ভাইয়ার কথা মনে পড়তেই দেরি না করে ভাইয়াকে কল দিলাম। কেমন আছিস? এই তো ভালো, তোরা সবাই কেমন আছিস? সবাই ভালো। আর ভাইয়া 4 দিন পর জান্নাতের বিয়ে। ও। কথাটি শোনার পর ভাইয়ার মন অনেকটা খারাপ হয়ে গেল, যেটা তার চেহারা দেখে স্পষ্ট বুঝতে পারছিলাম। এসব ভোলানোর জন্য বললাম, ভাইয়া ভাবি কোথায়? এই তো, এদিকে আসুন, নিলয় কল দিছে। কেমন আছিস নিলয়? এই তো ভাবি ভালো, তোমরা কেমন আছো? ভালো আছি। আপু আম্মু কোথায়? ওনারা নিচে বসে আছেন। তোর সাথে যে আমাদের কন্টাক্ট আছে, সেটা কি আব্বু আম্মু জানে? জানলে কি আমাকে কথা বলতে দিত? সেটা ঠিক। আবা মামনি কোথায় ভাবি? ফ্লোরে বসে খেলা করছে। এক সেকেন্ড, আমি ওকে নিয়ে আসি। ভাবি আবাকে নিয়ে আসলো। হাই মা, কেমন আছো? বুঝতেই পারছেন ছোট বাচ্চারা কিভাবে কথা বলে। মাত্র 1 বছর বয়স, দেখতে অনেক অনেক কিউট। মাঝে মাঝে মন খারাপ হলে আবার সাথেই মজা করি। আবা হাসি দিলে ওর 2 গালেই টোল পড়ে, যেটা দেখে নিজের মন ভালো হয়ে যায়। আরো কিছু সময় কথা বলার পর কল কেটে দিয়ে দরজার দিকে তাকাতেই থ হয়ে গেলাম। সামনে জান্নাত দাঁড়িয়ে আছে। এখন যদি ও আব্বু আম্মুকে বলে দেয় তাহলে তো আমাকে একদম মেরে ফেলবে। আল্লাহ, আর এই মেয়ে এখানে কেন? মাথায় কাজই করছে না। ভাইয়ার সাথে কথা বলা, তাই না? জান্নাত, আমার কথা শোনো। জি না। প্লিজ আমার কথাটা শোনো। আপনি ভাইয়ার সাথে এখনো কথা বলেন, এটা যদি বড় আব্বু জানে তাহলে কি করবে? আমি তোমাকে সেটাই বলবো, আগে আমার কথাটা শোনো। হুম। দরজা আটকিয়ে দিয়ে জান্নাতকে খাটের উপরে বসিয়ে বললাম, ভাইয়ার সাথে কথা আমি আগে থেকেই বলি, কিন্তু আব্বু আম্মু জানে না।
শুধু আব্বু আম্মু না, কেউ জানে না আমি ভাইয়ার সাথে কন্ট্যাক্ট রেখেছি, কিন্তু আজ তুই জেনে গেছিস। এখন আমি বড় আব্বুকে বলে দিব। এটা বললে সবার ক্ষতি ছাড়া লাভ কিছুই হবে না। কিন্তু আমি বলবোই। জান্নাত, আমার কথাটা বোঝার চেষ্টা করো। কিছু বোঝার দরকার নেই আমার। জান্নাত থাপ্পড় খেয়ে গালে হাত দিল। খুব খুশি হবি এটা সবাইকে বলে, তাই না? কিন্তু এটা বললে কি হবে জানিস? আব্বু ভাইয়ার মতো আমাকেও বাসা থেকে বের করে দিবে। তখন ভাবিস না আমিও ভাইয়ার মতো দূরে চলে যাব। আমি দূরে যাব না, সবাইকে ছেড়ে অচিন দেশে পাড়ি জমাবো, কারণ আমি আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারবো না। তোরা সবাই এটুকু জানিস, আব্বু ভাইয়াকে বাসা থেকে বের করে দিয়েছে এবং তার সাথে কেউ কোনো কন্ট্যাক্ট রাখতে পারবে না। মাঝে মধ্যে ভাইয়ার সাথে কথা হয় আমার, সবার কথা শুনে কে কেমন আছে, সবার শরীর ঠিক আছে কিনা। আজ যখন তোর বিয়ের কথা বললাম, তখন আমি ভাইয়ার চেহারা দেখে বুঝতে পারছিলাম তোর বিয়েতে আসতে পারবে না বলে মন খারাপ করছে। আর তুই আমাদের দুজনকে আলাদা করতে চাইছিস। আমি যেমন আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারবো না, তেমনি ভাইয়ার সাথে কথা না বলেও থাকতে পারবো না। আর তোকে মারার জন্য আমি সরি। এখন তুই যা। কিছু সময় চুপ থাকার পর জান্নাত বলল, আসলে আমি জান্নাতকে থামিয়ে দিয়ে, এসব শুনতে চাইছি না। তুই যাকে বলার তাকে বল, আমি বারণ করব না। কিন্তু তুই যা এখান থেকে। আপনাকে খাবার খাওয়ার জন্য ডাকছে। খাবো না বলে দে। কেন? ওর কথায় কোনো উত্তর না দিয়ে রুম থেকে জান্নাতকে বের করে দিয়ে ঘুমিয়ে গেলাম। জেগে থাকলে সবাই এসে প্যান প্যান করবে। পরের দিন খুব ভোরে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ঘুমালে যেটা হয় আর কি। ফ্রেশ হয়ে রুমের বাইরে এসে দেখলাম এখনো সবাই ঘুমিয়ে আছে। নিচে ফ্রিজে রাখা দুটো আপেল নিয়ে ছাদে চলে গেলাম। অনেক ক্ষুধা লেগেছে। ছাদে রেলিং এর উপর বসে আপেল খেতে খেতে গ্রামের ভোরের সকাল দেখতে মনোযোগ দিলাম। ছাদে অনেকক্ষণ বসে আছি, কিন্তু হঠাৎ করে নিচে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে দৌড়ে নিচে আসলাম। জান্নাত কান্না করছে দেখে আব্বু আম্মু চাচ্চু সবাই মিলে সান্ত্বনা দিচ্ছে। পেতনির হবু বর মরে গেল নাকি? ও কান্না করছে কেন? তুই কোথায় গেছিলি? ছাদে গেছিলাম। জান্নাত তোর জন্য কান্না করছে। আমি আবার কি করলাম? ছোট মানুষে বলল রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ছিলি, আর আজ এত সকালে রুমে তোকে না পেয়ে কান্না করে দেয়। আমার জন্য ওর কান্না করতে হবে কেন? তো কার জন্য করবে? মানে? জান্নাতের সাথে তোরই বিয়ে। কি আজে বাজে বলছো? ঠিকই বলেছে, তোকে জানানো হয়নি, কারণ তুই যদি না করে দিস তাই। কিন্তু এখনো তো আমি না করতে পারি। পারবি না, কারণ আমরা দুজন বলছি। ধুর বলে চলে আসতে লাগলাম। উপরে এসে জান্নাতকে আমার রুমে আসতে বললাম। রুমে এসে ভাবতে লাগলাম কিভাবে কাজটা করতে হবে, এটাই উপযুক্ত সুযোগ। জান্নাত রুমে এসে সামনে দাঁড়ালো। তোকে একটা কথা বলার আছে। জি, আমারও আছে। তোর আবার কিসের কথা? আমি যেটা বলছি সেটা আগে শোন। বলেন। তোকে বিয়ে করতে আমার সমস্যা নেই, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ বলেন। ভাইয়াকে দেশে আনতে তুই সাহায্য করবি? ঠিক আছে, আমার বিয়ের আগেই ভাইয়া এই বাসায় আসবে, ঠিক আছে? তুই যতটা সহজ ভাবছিস ততটুকু সহজ একদম না। সেটা আমার উপর ছেড়ে দেন। এখন তুই বল কি বলতে চাইলি। না থাক। তুই বলবি না? বলছি। তো বল। আপনি যাকে মাও ভেবে খুঁজছেন সেটা আর কেউ না, সেটা হলো আমি নিজেই। জান্নাতের কথা শুনে পুরো বাকরুদ্ধ হয়ে গেলাম। যে মেয়েটাকে হন্যে হন্যে হয়ে খুঁজে চলেছি সেটা আর কেউ না, স্বয়ং জান্নাত। ভাবতে কেমন ভালো লাগা কাজ করছে। তারপরেও নিজেকে স্বাভাবিক করে বললাম, তুই মামা? জান্নাতুল মামা। কিন্তু তুই আমাকে পরিচয় দিসনি কেন? সেদিন রিয়ার বার্থডেতে আপনাকে দেখার পর চেহারা ঢেকে নেই। আমি বুঝতে পারছিলাম আপনি আমাকে দেখতে চাইছিলেন, কিন্তু আমি দেখতে দেইনি। আমার সব ফ্রেন্ডকে বলেছিলাম কেউ যেন আমার পরিচয় না দেয়। আর গতকাল আপনাকে রুমের বাইরে যেতে বলে ঝুমুরকে প্ল্যান করে সব বলি, যেন আপনি কিছু বুঝতে না পারেন। তুই তো দেখছি বুড়ি হয়ে গেছিস। আপনার জন্য সবসময় পিচ্চি বলেন তাই। আমার কিন্তু অনেক ভালো লাগছে। আমার রোমান্স করতে ইচ্ছে করছে। কোলে বসিয়ে নিয়ে ওর চুলের মধ্যে নাক ডুবিয়ে দিলাম। ছাড়েন। কেন? বিয়ের আগে এসব ঠিক না। তাহলে এখনই বিয়ে করে নেই। কিন্তু ভাইকে আনতে হবে। কিন্তু এখন বিয়ে করব অন্যভাবে। কিভাবে? কবুল বলে। আমি 3 বার কবুল বললাম। জান্নাত দেরি না করে জান্নাতও বলল, আমার দিকে একটু ঘুরবি প্লিজ। জান্নাত কিছু না বলে আমাকে বিছানার উপর ফেলে দিয়ে আমার উপরে চেপে বসলো। কি হলো এটা? আমাকে আর তুই করে বলতে পারবে না। আমরা এখন থেকে স্বামী স্ত্রী, বুঝলে বাবু? বাবু?
হ্যাঁ বাবু, তোমার ঠোঁটটা কিন্তু অনেক সুন্দর। খেতে ইচ্ছে করছে বুঝি? তারপর জান্নাত দুজনের ঠোঁট একত্র করে নিল। এভাবে কিছু সময় চলার পর জান্নাত আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে লাগলো। কোথায় যাও বউ? নিচে। কেন? ভাইয়ার কথা বলতে। ও, জান্নাত কিছু না বলে চলে গেল। বিয়ে যেহেতু হয়ে গেছে, বউয়ের সাথেই যাই। নিচে জান্নাতের সাথে আব্বু আম্মু এবং চাচু বসে আছে। আমাকে দেখে জান্নাত বলল, তুমি নিচে আসলে কেন? বউকে সাহায্য করতে। বউ? কিসের বউ রে? জান্নাত তো আমার বউই, তাই না? হারামজাদা, তোদের তো বিয়েই হলো না। একটু আগেই বিয়ে হয়ে গেছে আম্মু। তোরা কি পাগল হয়েছিস? না, যদি আমাদের কথা না শোনো তাহলে হব। কি কথা? তুমি এখানে আসো। এখন বল। আব্বু আম্মু, আমরা দুজন চাই আমাদের বিয়েতে ভাইয়া আসুক। এটা নিয়ে আমি আর কথা শুনতে চাই না। কেন বলতে চাও না? তারা ভালোবেসে বিয়ে করেছে তাই? ভাইয়াকে বাসা থেকে বের করে দেওয়ার পর একবারের জন্য খোঁজ নিয়ে রেখেছো তারা কত কষ্টে ছিল? ভাইয়া বাসা থেকে বের হয়ে যাওয়ার পর কতটা অসহায় হয়েছিল জানো? তুমি ভাইয়াকে একটা টাকা অবধি দাওনি। নিজের সব প্রিয় জিনিসগুলোই বেচে দিতে শুরু করেছিলাম। প্রথমে ল্যাপটপ, তারপর বাইক। কিন্তু সেটা দিয়ে ভাইয়া ভাবির কোনো লাভ হচ্ছিল না। ভাবির আব্বু থানায় ভাইয়ার নামে মামলা দিয়েছিল। সেটা জানতে পেরেই তোমাদের আলমারি থেকে 15 লক্ষ টাকা চুরি করে ভাইয়ার হাতে দিয়ে বিদেশ যেতে বলি। প্রথমে নিতে চাইনি, যখন জোর করে দিলাম তখন নেই। ঠিক 1 সপ্তাহ পর দুজন আমেরিকা চলে যায়। আল্লাহ সহায় ছিল বলে কিছুদিনের মাঝেই একটা জব পেয়ে যাই। তাদের ভালোবাসার ফসল হিসেবে একটা সন্তান হয়। কথা বলা শেষ করে চুপ করে গেলাম। আব্বু কিছু না বলে উঠে যেতে লাগলো। বড় আব্বু, তুমি যদি ভাইয়াকে মেনে না নাও তাহলে আমরাও বাসা থেকে চলে যাব। তোরা চলে যাবি মানে? কারণ আমরাও ভালোবেসে বিয়ে করেছি। কিন্তু থাক আম্মু। জান্নাত, তুমি পরিবারকে ছেড়ে আমার সাথে কিছুদিন কষ্টে থাকতে পারবে তো? ভাইয়াকে বলে আমরাও দেশের বাইরে চলে যাব। হ্যাঁ, আমি পারবো। যাও, প্যাকিং করে নাও। দুজন উঠে রুমে আসতে যাব, এমন সময় আব্বুর কথা শুনে দুজন দাঁড়িয়ে গেলাম। কাউকে কোথাও যেতে হবে না। না, আমরা যাবই। বললাম না কেউ যাবে না। তাহলে আমাদের শর্তটা? আমি রাজি, নিলয় আমাদের সাথেই থাকবে। সত্যি? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ আব্বু। আব্বুকে জড়িয়ে ধরে, হয়েছে, এখন কল করে আসতে বল। ঠিক আছে। জান্নাত আসো। জান্নাতের হাত ধরে দৌড়ে রুমে চলে আসলাম। পাগল হয়েছো নাকি? একদম না বাবু। আমি ভয় পেয়ে গেছিলাম। এত ভয় কিসের শুনি? তোমার জানতে হবে না। ভাইয়াকে কল দাও তাড়াতাড়ি, না হলে ঘুমিয়ে পড়বে। জানো, ভাইয়াকে কল দিলাম। হ্যালো ভাইয়া। বল। এটা আমার বউ, জান্নাতকে দেখিয়ে। আসলামা করিস? না ভাইয়া, সত্যি। জান্নাত, তুমি কিন্তু থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আরে দূর, সত্যি বলছি। আর আব্বু তোমাকে দেশে আসতে বলছে। কেন? তোদের মেনে নিছে। সত্যি বলছিস? পুরো ঘটনা বললাম। কিন্তু? কোনো কিন্তু না। আর ভাবি, তুমি কান্না করছো কেন? এটা যে আনন্দের কান্না রে। থাক, আর কান্না করতে হবে না। তোমরা আগামীকাল তাহলে রওনা দাও। আমরা তো 2টার দিকে রওনা দিব। তাহলে বাংলাদেশ সময় কয়টা হবে? সকাল 10টা কিংবা 11টা। ঠিক আছে, আগামীকাল আমরা দুজন তোমাদের আনতে যাব। ভাইয়া, একটা কথা ছিল। কি কথা বল। আমার জন্য অনেকগুলো চকলেট আনবে। তুই চকলেট দিয়ে কি করবি? চকলেট দিয়ে মানুষ কি করে? খাবো আমি। তুই কি এখনো ছোট আছিস যে ওসব খেতে হবে? ছোটই তো, তাই না গো? ভাবি, এখন রাখছি। জান্নাতের সাথে কিছু কথা আছে, সেগুলো বলি। আচ্ছা। কলটা কেটে দিয়ে জান্নাতকে সাথে নিয়ে খাটের উপর বসলাম। তোমার কি পিচ্চি স্বভাব যাবে না? কোথায় আমার পিচ্চি স্বভাব? এই যে বাচ্চাদের মতো বায়না ধরো। সেটা আমার ইচ্ছা। এখানে আমাকে জড়িয়ে নিয়ে একটু ঘুমাও তো। বিয়ের আগে সব ঠিক না? সকালে যে বিয়ে করলাম ভুলে গেলে? ওটা তো এমনি এমনি ছিল। আমি মানি না, আমাকে নিয়ে এখন ঘুমাতেই হবে। জান্নাত, ঘুমাও বলছি। ঠিক আছে, আসো। জান্নাতকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়লাম। আমার দিকে তাকিয়ে আছে। রাতে আমি অনেক ব্যথা পেয়েছিলাম। আমাকে কেউ এত জোরে থাপ্পড় দেয়নি। আহারে, খুব জোরে লাগছে বুঝি? হ্যাঁ। তুমি এত মায়াবী হলে কিভাবে? আগে থেকেই ছিলাম, তুমি তাকে ভালো করে তাকাতেই না। এখন তো দেখি। তোমার এত রাগ কেন? অল্পতেই রেগে যাওয়া কিন্তু ঠিক না।
আর শোনো, জান্নাত নিজের মতো কথা বলতে লাগলো। অপরদিকে আমি জান্নাতের কপাল থেকে থুতনি অবধি আঙুল দিয়ে স্লাইড করতে লাগলাম, কিন্তু হঠাৎ করেই আঙুলে কামড় বসিয়ে দিল। আউচ! কামড় দিলে কেন? বিরক্তি হচ্ছিলাম। তাই বলে? তাই বলে কামড় দিব? ছোট মা বাইরে থেকে বলল, তোরা দুজন খেতে আয় নিচে। আসছি। এখন খাবো কি করে? যেভাবে খেতে সেভাবে। ব্যথা যে পেলাম। তুমি থাকো, আমি খাবার নিয়ে আসছি। না থাক, আমি পারবো। এত কথা বলো কেন তুমি? হ্যাঁ, চুপটি করে বসে থাকো, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। রুমে বসে রইলাম আর জান্নাত নিচে গেল খাবার আনার জন্য। কিছু সময় পর প্লেট ভরে খাবার নিয়ে আসলো। এত খাবার কেন? খাবে তা। আমি এত পারবো না। সাথে আমিও খাবো। আলাদা প্লেট নাই? চাচ্চু ফকির হয়ে গেছে? আমাকে যা বলার বলো, আব্বুকে কেন বলছো শুনি? আমরা দুজন একসাথে খাবো। তোমার আব্বুকে কি বললাম আমি? আমি তো আমার চাচুকে বলছি। ও তাই বুঝি? জি। তুমি জানো আমার শ্বশুর মশাই একদম হিটলার, সব সময় রাগ নিয়েই থাকে। তুমি আব্বুকে হিটলার বললে কেন? আমি তো তোমার আব্বুকে বলিনি, আমি আমার শ্বশুরকে বলেছি। আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে? এত জানতে হবে না, চলো এখন হা করো। তারপর দুজন মিলে খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে বিয়ের ড্রেস কেনাকাটা করার জন্য সবাই বেরিয়ে পড়লাম। আমার কলেজ থেকে প্রায় 30 মিনিট দূরত্বে এই মল অবস্থিত। সবাই মিলে ড্রেস কেনার পর আমি আর জান্নাত মিলে ভাইয়া ভাবির জন্য কিনতে লাগলাম। আবার জন্য কিছু কিনলাম। কেনাকাটার পর সবাইকে বললাম, তোমরা সবাই বাসায় চলে যাও, আমি পরে চলে যাব। তুই কোথায় যাবি? কলেজ গিয়ে বন্ধুদের বলতে হবে। আব্বু তুমি না করতে পারবে না? আমি তোকে এই জন্য না করছিলাম, তুই যদি বিয়ে না করে বন্ধুদের সাথে পালিয়ে যাস, কিন্তু এখন তো আর সেই ভয় নেই। তুই ওদেরকে বলে বাসা থেকে গাড়ি নিয়ে চলে আসিস। আমি রহিম ভাইকে বলে বাসা থেকে আসতে বলছি। ঠিক আছে। বড় আব্বু আমিও যাব। যেতে দিতে পারি, তবে একটা শর্তে। কি? বড় আব্বু আর বলতে পারবি না, শুধু আব্বু বলবি এখন থেকে। ঠিক আছে আব্বু। এই তো আমার লক্ষ্মী মেয়ে নিলয়, ওকে সাথে নিয়ে যা। ঠিক আছে সোনা বউ, চলো। সবার সামনে এসব বলতে লজ্জা লাগে না? তুমি চলো তো আগে। কলেজে এসে রাফিকে কল দিলাম, কিন্তু শালা কেটে দিল। হয়তো ক্লাসেই আছে। মেসেজ করি, তুই কোথায়? শালা ক্লাসে আছি, বুঝতে পারছিস না? সবাই আছিস? হ্যাঁ। বাইরে আয়। এখনো 5 মিনিট আছে ক্লাসের। তুই কোথায়? বাইরে আছি। তুই জামরুল গাছের নিচে বস। এখানে আছি। ক্লাস শেষ করে আসছি। বসে বসে জান্নাত আর আমি বাদাম খেতে লাগলাম। কিছুক্ষণ পর ক্লাস শেষ হতেই বন্ধুরা আসলো। তুই এখানে কেন? তোদের বিয়ের দাওয়াত দিতে এলাম। পরশু আমার আর জান্নাতের বিয়ে। তোদের বিয়ে কেমনই হয়? আমি ওদের সব খুলে বললাম। প্রিয়া, তুই হয়তো ওকে চিনিস না, ও হলো জান্নাত, আর জান্নাত ও হলো প্রিয়া। ঠিক আছে। জান্নাত, তুমি অনেক বড় হয়ে গেছো। জান্নাত মানে? শালা এখন থেকে ভাবি বলবি। সবাই হা 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 করে হেসে দিল। কিছু সময় আড্ডা দেওয়ার পরপরই তানিয়া এবং ওর গ্রুপ আসলো। কিরে, এই মাল আবার কে? মাল মানে? কাকে মাল বললি? তোর সাথে নতুন যেটা আছে তাকে। মুখ সামলিয়ে কথা বল। জান্নাত আমার হবু স্ত্রী হয়। তোর আবার হবু স্ত্রী? তাতে আপনার কি? আর আপনি কে? জান্নাত ও হলো তানিয়া ভাবির ছোট বোন। ও, এই তাহলে সেই ডাইনি। জান্নাতের কথা শুনে আমরা সবাই মিলে হেসে দিলাম, শুধু তানিয়ার গ্রুপ ছাড়া। তুই আমাকে কি বললি? ডাইনি বলছি। তোকে আমি? কি করবি তুই জান্নাতের সামনে এসে? এই মেয়ে আবার কি করবে? চলো তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আগামীকাল আবার ভাইয়া ভাবি আসবে। মানে আপু আসবে? জি। তোর সাথে কথা বলে আমার কোনো লাভ নাই। আর তোরা কাল প্রিয়াকে সাথে নিয়ে চাচ্চুর বাসায় চলে আসবি। আমরা এখন যাই। সাবধানে যাস। সবার থেকে চলে এসে বাসার দিকে রওনা দিলাম। হ্যাঁ, তানিয়া ভাবির ছোট বোন। মূলত ভাইয়া ভাবি পালিয়ে বিয়ে করার জন্যই ওদের সাথে আমাদের বিভেদ। আব্বুর সাথে ভাবির আব্বুর বন্ধুত্ব অনেক ভালোই ছিল। সেই থেকে ভাইয়া এবং ভাবির পরিচয় হয়। ভাবি ভাইয়ার থেকে একবার জুনিয়র ছিল। কথা বলতে বলতেই তাদের মাঝে ভালোবাসা তৈরি হয়। একদিন ভাবির আব্বু ভাবিকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখায়। সেটা ভাইয়াকে বলাতেই সেদিন রাতেই ভাইয়া আর ভাবি পালিয়েই বিয়ে করে। ভাইয়া এবং ভাবির বিয়ের সাক্ষী হিসেবে একমাত্র আমি আর ভাইয়ার দুটো বন্ধু ছিলাম।
বিয়ের কাজ সম্পন্ন হবার পর বাসায় আসতেই আব্বু ভাইয়াকে বাসা থেকে বের করে দেয়। কেন বের করে দেয় সেটা জানার জন্য অনেক চেষ্টা করতাম। আর একদিন আম্মু নিজেই বলে, সেদিন সন্ধ্যার সময় ভাবির আব্বু বাসায় এসে নানান কথা আব্বুকে শোনায়, অনেকভাবে অপমান করে বাসা থেকে চলে যায়। তারপর কি হয়েছিল সেটা তো সবাই জানেন। রিক্সা করে দুজন বাসায় আসতে দেখলাম রহিম চাচা বাসায় রয়েছে। চাচাকে সালাম দিয়ে বাসার ভিতরে গিয়ে একদম রুমে গেলাম। রুমে যেতেই জান্নাত বিছানায় শুয়ে পড়লো। কি হলো, শুয়ে পড়লে কেন? ক্লান্ত লাগছে অনেক। তুমি একটু অপেক্ষা করো, আমি ফ্রিজ থেকে জুস নিয়ে আসছি। জুস লাগবে না। চুপ থাকো, আমি আসছি। নিচে এসে ফ্রিজ থেকে জুস গ্লাসে নিয়ে রুমে গেলাম। এই নাও। তুমি খাইয়ে দাও। তুমি খেতে পারো না? অনেক ক্লান্ত। চুপ থাকো, ঢঙ্গি একটা। না হেসে হা করো। জান্নাতকে জুস খাইয়ে দিয়ে বাসার বাইরে এসে গাড়ি নিয়ে রহিম চাচাকে বলে চলে আসলাম। ওই মেয়েটাকে গালি দেওয়ায় তুমি কি আমার উপর রাগ করেছো? একদম না, বরং আমি খুশি হয়েছি। তাই বুঝি? হ্যাঁ, ওই মেয়েটা একদম বাজে, বাবার টাকা সব করে বেড়ায়। আমার বন্ধুদের সাথে যে মেয়েটা দেখলে শুধুমাত্র ক্লাসের সেই মেয়েটাই আমাদের গ্রুপে। অন্যরা জান্নাতের ভয়ে কেউ কথা বলে না। ভয় পায় কেন? কারণ ওর বাবা কলেজের প্রিন্সিপাল। আমিও তোমাদের কলেজে ভর্তি হব, তখন দেখবো কত ডাইনিগিরি ভাব দেখায়। ঠিক আছে। দুজনে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। সেদিনের মতো কাটিয়ে পরের দিন আমি আর জান্নাত মিলে ভাইয়া ভাবিকে আনতে গেলাম। সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকায় কাউকে বলিনি। আমি একাই যেতাম, কিন্তু জান্নাত জেদ ধরেছে তাকে সাথে নিতে হবে। খুব ভোরে রওনা দেওয়ায় 10টার মাঝেই এয়ারপোর্টে চলে আসলাম। ভাইয়া ভাবি এবং ছোট পরিটাকে সাথে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ভাইয়ার সাথে কথা বলছি আর জান্নাত ভাবি আর আবার সাথে কথা বলছে। কথা বলতে বলতে চাচ্চুর বাসায় চলে আসলাম। বাসার ভিতরে ঢুকতেই কান্নার রোল পড়ে গেল। আম্মু ভাইয়াকে দেখে বাকরুদ্ধ হয়ে কান্না করছে। ভাইয়া আম্মুকে জড়িয়ে নিয়ে সে নিজেও কান্না করে দিল। আব্বু পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলছে না। ভাবি আবাকে জান্নাতের কাছে দিয়ে আব্বুকে সালাম করলো। একটু পর সবাই স্বাভাবিক হওয়ার পর আব্বু প্রথমে বলল, নীল, আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি তোদের বুঝতে পারিনি। কিন্তু কি করব, সেদিন বৌমার বাবা অনেক কথা শুনিয়েছিল, যার জন্য অনেক রাগ হয়েছিল। আর আগের মাথায় তোদের বাসা থেকে বের করে দিয়েছিলাম। আমি কিছু মনে করিনি আব্বু। আব্বু এসব কথা বাদ দাও, যেটা হওয়া সেটা হয়ে গেছে। এখন তো সবাই খুশি। হ্যাঁ, সেটাই। নীল, অরিতা, তোরা দুজন রুমে গিয়ে রেস্ট নে, আর জান্নাত আমার নাতনিকে এদিকে দে। এই নাও আম্মু। আম্মুর কাছে আবাকে দেওয়ার পর ভাবি ভাইয়া রুমে চলে গেল। আমারও অনেক ক্লান্ত লাগছে, তাই সেখানে না দাঁড়িয়ে সবাইকে বললাম আমার ভালো লাগছে না, রুমে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় শরীরটা এলিয়ে দিতেই জান্নাত রুমের ভিতরে এসে দরজা আটকিয়ে দিল। তুমি এখানে কেন? আমার রুমে আমি আসছি। তাহলে দরজা আটকানোর কি আছে? দুইজন একসাথে ঘুমাবো তাই। কিন্তু বিয়ে? আমি কিছু শুনতে চাই না। দাঁড়িয়ে না থেকে জান্নাত বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে গেল। কিছু সময় পর খেয়াল করলাম জান্নাত ঘুমিয়ে গেছে। এখনো বাচ্চা বাচ্চা স্বভাব রয়েই গেল। কপালে একটা চুমু দিয়ে পাশের রুমে এসে দরজা আটকিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন খুব ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। বন্ধুরা সবাই মিলে ছাদে রয়েছি। এখানে আমার বিয়ে কিংবা চাতুর বাসা না হলে সবাই মিলে ড্রিঙ্ক করতাম শিওর। কিন্তু যত যাই হোক, নতুন জামাই, তার উপর চাচুর বাসা, কেউ দেখে ফেললে আমাদের সবাইকে বাসা থেকে লাথি দিয়ে তাড়িয়ে দিবে। তখন দেখা যাবে আমার বাসর করাটাই হবে না। বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার পর রুমে চলে আসলাম। রুমে এসে দরজা আটকিয়ে দিয়ে জান্নাতের দিকে তাকাতেই দেখলাম লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। ওর দিকে এগিয়ে যেতেই উঠে এসে পায়ে সালাম করলো। বেঁচে থাকো বউ। ধুর, আমি ভেবেছিলাম বুকে টেনে নিবে। আগে বললেই তো হতো। থাক, আর বলতে হবে না, চলো। আমার ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে মানে? আজ আমাদের বাসর ঘর। তো কি করব? তোমার কিছু করতে হবে না, আমিই সব করব, চলো। ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেওয়ার পর যেটা হবার ঠিক সেটাই হলো। আপনাদের আর জানতে হবে না। আর আজ এখানেই শেষ।